বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নেব। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ব্যাকরণ অংশের ভাষা ও বাংলা ভাষা সম্পর্কে আমরা আলোচনা করব আজকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বই খুলো এবং আমার কথাগুলো আশা করি মনোযোগ দিয়ে শুনবে। প্রথমে আমরা জানব ভাষা সম্পর্কে। ভাষা কি, ভাষার কাজ কি, এই সম্পর্কে প্রথমে আমরা জানব। মানুষ সৃষ্টির সেরা জীব। এই বিশাল প্রাণীজগতে একমাত্র শুধু মানুষেরই ভাষা আছে। শরীর ও স্নায়ুবিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে ভাষা ব্যবহারের জন্য মানুষের স্নায়ুতন্ত্র, তার মস্তিষ্ক ও অন্যান্য প্রত্যঙ্গ যেভাবে তৈরি করা হয়েছে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে তা দেখা যায় না। ভাষার সাহায্যে আমরা কথা বলি। ভাষার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি। আমাদের নানা রকম অভিজ্ঞতা, নানা ধরনের আবেগ, বিভিন্ন প্রকার অনুভূতি, যেমন হিংসা, বিদ্বেষ, ভালো লাগা, ভালোবাসা, ঘৃণা, ক্ষোভ ইত্যাদি আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করি। ভাষা না থাকলে আজকে যে তোমাদেরকে ক্লাস নিতেছি এটাও সম্ভব হতো না। ভাষার আরও কাজ রয়েছে। ভাষা আমাদের শিক্ষার মাধ্যম। ভাষার মাধ্যমে আমরা শিক্ষা অর্জন করছি। ভাষার সাহায্যে আমরা একে অন্যের সঙ্গে কি করি? তর্ক বিতর্ক করি, কথাবার্তা বলি। ভাষাকে দেশ গঠনের হাতিয়ার হিসেবে গ্রহণ করা যায়। দেশ গঠন বলতে দেশের ও মানুষের উন্নয়ন ও অগ্রগতিকে বোঝানো হয়েছে। এই হচ্ছে মোটামুটি আমরা ভাষা সম্পর্কে জানলাম, ভাষার কাজ সম্পর্কে জানলাম। এখন আমরা জানব ভাষার প্রকারভেদ সম্পর্কে। ভাষার প্রকারভেদ। ভাষা হচ্ছে দুই প্রকার, যথা একটা হচ্ছে মৌখিক ভাষা আর একটা হচ্ছে লিখিত ভাষা। ভাষা হচ্ছে দুই প্রকার। এখন আমরা মৌখিক ভাষা সম্পর্কে জানব। দেখো, মৌখিক ভাষা কি? আদিকালে লেখার ব্যবস্থা বা লিখিত ভাষার প্রচলন ছিল না। মুখের ভাষাই তখন মানুষের একমাত্র প্রকাশ মাধ্যম ছিল। এখনও বিশ্বের বহু ভাষা মৌখিক পর্যায়ে রয়ে গেছে। আমাদের দেশে ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষা, প্রত্যেকেরই ভাষা রয়েছে, কিন্তু তাদের সব ভাষার লিখন ব্যবস্থা নেই। মুখে মুখে সেগুলো প্রচলিত আছে। যেসব ভাষা লেখার কোনো ব্যবস্থা নেই সেগুলোই হচ্ছে মৌখিক ভাষা। তাহলে মৌখিক ভাষা কি আমরা বুঝলাম? যেসব ভাষার লেখার কোনো ব্যবস্থা নেই সেগুলোই হচ্ছে মৌখিক ভাষা। তারপরে দেখো, লিখিত ভাষা সম্পর্কে আমরা জানব। মুখের ভাষার একটা সীমাবদ্ধতা আছে। যে ব্যক্তি তা ব্যবহার করে, অর্থাৎ মুখের ভাষা যে ব্যক্তি ব্যবহার করে তার জীবন শেষ হলেও তার জীবন শেষ হয়ে গেলে এই ভাষার সঙ্গে আর পরিচিত হওয়ার সুযোগ থাকে না। তার জ্ঞান, অভিজ্ঞতা বা উপলব্ধির সঙ্গে অন্য মানুষের পরিচিত করানোর আর কোনো উপায় থাকে না। কোনো কিছুর কাছে হার স্বীকার করা কিন্তু মানুষের ধর্ম নয়। মানুষ জিততে চায়, সব কাজেই মানুষ জয়ী হতে চায়। মানুষ চেষ্টা করেছে তার ভাষাকে ধরে রাখতে, যাতে মানুষের মৃত্যুর পরও তার ভাষাটা বেঁচে থাকে, তার ভাষা বেঁচে থাকে। এভাবেই একদিন আবিষ্কৃত হয়েছে ভাষার লিখন ব্যবস্থা। বিশ্বের ভাষাগুলো লেখার নানা ব্যবস্থা রয়েছে। আপাত দৃষ্টিতে মনে হয় ভাষাসমূহের লিখন ব্যবস্থা বহু এবং একটির সঙ্গে আরেকটির কোনো মিল নেই, কিন্তু সেই ধারণা বাস্তব নয়। ভাষার লিখন ব্যবস্থা প্রধানত তিন প্রকার। ভাষার লিখন ব্যবস্থা প্রধানত কয় প্রকার? তিন প্রকার। কি কি দেখো, আমরা বোর্ডে লিখছি, দেখো। ভাষার লিখন ব্যবস্থা, ভাষার লিখন ব্যবস্থা প্রধানত
তিন প্রকার, যথা এক নাম্বার হচ্ছে বর্ণভিত্তিক, দুই নাম্বার হচ্ছে অক্ষর ভিত্তিক, তিন নাম্বার হচ্ছে ভাবাত্মক। ভাষার লিখন ব্যবস্থা হচ্ছে প্রধানত তিন প্রকার, যথা বর্ণভিত্তিক, অক্ষরভিত্তিক, ভাবাত্মক। তাহলে আমরা এই তিনটা সম্পর্কে এখন আলোচনা করব। এই বর্ণভিত্তিক লিখন ব্যবস্থা কি? দেখো, আমরা প্রথমে বর্ণভিত্তিক লিখন ব্যবস্থা সম্পর্কে জানব। বিশ্বের অনেক ভাষায় বর্ণভিত্তিক আছে, যেমন বাংলা, ইংরেজি, রুশ, হিন্দি, তামিল প্রভৃতি ভাষার লিখন ব্যবস্থা হচ্ছে বর্ণভিত্তিক। এই হচ্ছে বর্ণভিত্তিক। তারপরে দেখো অক্ষরভিত্তিক কি? অক্ষরভিত্তিক লিখন ব্যবস্থা কি? অক্ষর বলতে বোঝায় কথার টুকরো অংশ। অক্ষর বলতে কি বোঝায়? কথার টুকরো অংশকে আমরা অক্ষর বলতে পারি। কথা বলার সময় আমরা এই অংশই উচ্চারণ করি, কথার টুকরো অংশকে কথা বলার সময় আমরা উচ্চারণ করি। উচ্চারণের এককও ধরা যায়। কথার টুকরো অংশকে কি ধরা যায়? উচ্চারণের একক ধরা যায়। অক্ষর অনুযায়ী যেসব ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে তাকেই অক্ষরভিত্তিক লিখন রীতি বলা হয়। অক্ষর অনুযায়ী যেসব ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে তাকে বলে অক্ষরভিত্তিক লিখন রীতি। অক্ষরভিত্তিক লিখন রীতি যেমন জার্মানি ভাষা। তারপরে দেখো ভাবাত্মক। বিশ্বে এমন কিছু ভাষা আছে যেগুলো লেখার বর্ণ কিংবা অক্ষর কোনোটি ব্যবহার করা হয় না, অনেকটাই ছবি এঁকে এসব ভাষা লেখা হয় বা প্রকাশ করা হয়। এই লিখন ব্যবস্থাই হচ্ছে ভাবাত্মক। এই ভাবাত্মক লিখন ব্যবস্থা চীনা, কোরিয়ায় প্রচলিত আছে। তারপরে হচ্ছে ভাষার উপাদান। ভাষার উপাদান সম্পর্কে আমরা জানব। ভাষার উপাদান সম্পর্কে এখন আমরা জানব। ভাষা চারটি উপাদানের সমন্বয়ে গঠিত। ভাষার উপাদান কয়টি তাহলে? ভাষার উপাদান হচ্ছে চারটি। ভাষার উপাদান চারটি। দেখো কি কি উপাদানে এই ভাষা গঠিত হয়েছে, আমরা উপাদানগুলো এখানে লিখব। এক নম্বর উপাদান হচ্ছে ধ্বনি। দুই নাম্বার উপাদান হচ্ছে শব্দ। তিন নাম্বার উপাদান হচ্ছে বাক্য। আর চার নাম্বার উপাদান হচ্ছে বাক্য, 4 নাম্বার উপাদান হচ্ছে বাগর্থ। তাহলে ভাষার উপাদান কয়টি? ভাষার উপাদান হচ্ছে চারটি। একটা হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য, বাগর্থ। এই চারটা উপাদানের সমন্বয়ে ভাষা গঠিত হয়েছে। এই চারটা উপাদান সম্পর্কে আমরা জানব। প্রথমে ধ্বনি সম্পর্কে আমরা আলোচনা করব। ধ্বনি কি? বাতাসে আঘাতের ফলে ধ্বনির সৃষ্টি হয়। বাতাসে আঘাতের ফলে কম্পনের সৃষ্টি হয়, আর কি সেই কম্পন থেকেই ধ্বনির সৃষ্টি হয়। কিন্তু সব ধ্বনি কিন্তু আবার ভাষার ধ্বনি নয়। ভাষার ধ্বনি তাকেই ধরা হয়েছে যা বাকযন্ত্রের সাহায্যে তৈরি হয়।
বাকযন্ত্রের ক্ষমতা অসীম। এর সাহায্যে আমরা পশু পাখির ডাক থেকে নানা রকম ডাক শুনতে পারি এবং অনুকরণ করতে পারি, ডাকতে পারি। এর সাহায্যে আমরা পশু পাখির ডাক থেকে নানা রকম ডাক ডাকতে পারি বা অনুকরণ করতে পারি। কিন্তু এসব ভাষার ধ্বনি নয়। ভাষার ধ্বনি শুধু বাকযন্ত্রের সাহায্যে উৎপাদিত হলে চলবে না। শুধু বাকযন্ত্রের সাহায্যে উৎপাদিত হলে চলবে না, তাকে অবশ্যই কী হতে হবে? অর্থপূর্ণ হতে হবে। অর্থপূর্ণ না হলে সেটা ধ্বনি হবে, ভাষার ধ্বনি হবে না। তারপরে আসে আমরা শব্দ। শব্দ কি দেখো, এক বা একাধিক ধ্বনি মিলে শব্দের সৃষ্টি হয়। এক বা একাধিক ধ্বনি মিলে শব্দের সৃষ্টি হয়। যেমন মানুষ একটি শব্দ, যেমন মানুষ একটি শব্দ। মানুষ শব্দে 5টি ধ্বনি আছে। কি কি ধ্বনি আছে দেখো, ম যোগ সরায়া যোগ দন্ত ন যোগ রস্য যোগ তালবস্য। এই 5টা ধ্বনির সমন্বয়ে কি হয়? এই মানুষ শব্দটি তৈরি হয়। এই মানুষ শব্দে এই 5টা ধ্বনি রয়েছে। তারপরে দেখো বাক্য। বাক্য কি আমরা এখন জানব। বাক্য বলতে কথা বা বাচনকে বোঝায়। বাক্য বলতে কি বোঝায়? কথা বা বাচনকেই বাক্য বোঝায়। ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান হচ্ছে তৃতীয়। ধ্বনি দিয়ে যা শুরু হয়েছিল শব্দে এসে তা আরও কী হয়েছে? সংহত হয়েছে। প্রতিটি বাক্যই কেউ উৎপাদন করে, কেউ তৈরি করে, আর কেউ শুনে। অর্থাৎ প্রতিটি বাক্যই কেউ বলে আর কেউ শুনে। বাক্যের মধ্যে তাই 2 জনের সম্পর্ক রয়েছে। একজন হচ্ছে বক্তা, আরেকজন হচ্ছে শ্রোতা। এই 2 পক্ষের মধ্যে কোনো ঘাটতি থাকলে চলে না। বক্তা যা বলে তাতে শ্রোতার সব কৌতূহলী মিটতে হয়। অর্থাৎ শ্রোতা পরিপূর্ণভাবে যেন বাক্যটি বুঝতে পারে। এজন্য বলা হয় যা উক্তি হিসেবে সম্পূর্ণ এবং যাতে শ্রোতা পরিপূর্ণভাবে তৃপ্তি পায় বা তৃপ্ত হয় তাই হচ্ছে বাক্য। যেমন একটা বাক্য আমরা বলি, যেমন আমি গ্রামে বাস করি, এটা একটা বাক্য। আমি গ্রামে বাস করি, এটা একটা বাক্য। আরেকটা বাক্য বলো তো দেখি, পারো কি না? হ্যাঁ, আমি জানি পারবে বলতে। যেমন আমি স্কুলে যাই, এটা একটা বাক্য। এই বাক্যে পরিপূর্ণভাবে এই বাক্যগুলিতে পরিপূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে। এগুলি হচ্ছে বাক্য। তারপরে আমরা জানব বাগর্থ সম্পর্কে। জানব। আমরা জানবো এখন এই বাগর্থ সম্পর্কে। বাগর্থ কি দেখো, ভাষা অভিধানে শব্দের অর্থ থাকে। অভিধানে কি থাকে? শব্দের অর্থ থাকে। কিন্তু সেই অর্থ যখন বিশেষ পরিবেশে ব্যবহার করা হয় তখন তার অর্থ বদলে যায়। বিশেষ পরিবেশে যখন ভাষা ব্যবহার করা হয় তখন তার অর্থ বদলে যায়। যেমন আমরা শব্দের সাহায্যে যে বাক্য তৈরি করি তার অর্থ বাক্যে গিয়ে পরিবর্তিত হতে পারে। যেমন পুরা একটি শব্দ। একটা শব্দ কি? পুরা। পুরা একটি শব্দ। এই শব্দটি দ্বারা আমরা কি বুঝি? এই শব্দটি হচ্ছে, এর অর্থ হচ্ছে দগ্ধ হওয়া। যেমন আগুনে খড়ের ঘর পুড়ে গিয়েছে, এরকম অর্থ। এই পোড়া শব্দের অর্থ হচ্ছে দগ্ধ হওয়া। আবার এই পোড়া শব্দটি যখন আরেকটা বাক্যে আমরা ব্যবহার করি তখন কি হয় দেখো, অর্থের পরিবর্তন হয়। যেমন আমার মন পুড়ছে। যেমন যদি আমরা লিখি আমার মন পুড়ছে,
তখন এই পোড়া শব্দটার অর্থের কি হয়, পরিবর্তন হয়। এই পোড়া কি দগ্ধ হওয়া না, এই পোড়া শব্দের অর্থ হচ্ছে মন পোড়া। এই পোড়া কিন্তু দগ্ধ হওয়া নয়। ভাষার শব্দ ও বাক্যের এসব অর্থের আলোচনাই হচ্ছে বাগর্থ। ভাষার শব্দের এসব আলোচনাই হচ্ছে বাগর্থ। আমরা বাগর্থ সম্পর্কে জানলাম। এরপর আমরা জানবো ভাষার প্রকাশ মাধ্যম। এরপর আমরা কি জানবো, ভাষার প্রকাশ মাধ্যম জানবো। আমরা এখন জানবো ভাষার প্রকাশ মাধ্যম সম্পর্কে। ভাষা মানুষের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম নয়। ভাষা কিন্তু আবার মানুষের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম না। ভাষা ছাড়াও মানুষ অনেক সময় অনেক ক্ষেত্রে কী করে, ভাব প্রকাশ করতে পারে। এজন্য আরও কিছু মাধ্যম রয়েছে। ভাষা আবিষ্কারের পূর্বে, ভাষা আবিষ্কৃত হওয়ার পূর্বে নানা রকম অঙ্গভঙ্গির মাধ্যমে, কখনো আবার ছবি এঁকে মানুষ কী করত, মনের ভাব প্রকাশ করত। এজন্য নানা ধরনের চিহ্ন বা সংকেতও ব্যবহার করা হয়েছে। আমরা মুখ বা চেহারার নানা অঙ্গভঙ্গি করে হাসি, কান্না, বিস্ময়, জিজ্ঞাসা ইত্যাদি বোঝাতে পারি। আবার মাথা নেড়ে হা বা না অনেক সময় বোঝায়। এ জাতীয় ভাষাকে বলে অঙ্গভঙ্গির ভাষা। এ জাতীয় ভাষাকে কি বলে, অঙ্গভঙ্গির ভাষা। আবার রাস্তায় তোমরা অনেক সময় দেখতে পারো ট্রাফিক পুলিশ কি করে, পুলিশ হাতের ইশারায় গাড়ি থামায়, আবার গাড়ি চলার নির্দেশ দেয়। রাস্তার দুপাশে অনেক নির্দেশ থাকে, কোন দিকে গাড়ি চলবে, কোন দিকে গাড়ি চলবে না, রাস্তা সোজা না বাঁকা, পথচারী কিভাবে রাস্তা পার হবে ইত্যাদি। যারা কথা বলতে ও শুনতে পায় না তাদেরকে আমরা কি বলি, মুখ বা বধির বলি। তাদের মাধ্যমে তাদের ব্যবহারের জন্য ভাষা রয়েছে, তাদের ব্যবহারের জন্য এক ধরনের ভাষা রয়েছে বধিরদের, যারা কথা বলতে পারে না, কানে শোনে না। হাতের আঙ্গুল ব্যবহার করে, কখনো আঙ্গুল মুখে ছুঁয়ে, আবার কখনো হাত মাথায় উঠিয়ে তারা তাদের মনের ভাব প্রকাশ করে। একে বলে সংকেত ভাষা, আবার ইশারার ভাষা হিসেবেও এই ভাষা পরিচিত। এই হচ্ছে ভাষার প্রকাশ মাধ্যম। এখন আমরা জানব ভাষার বাংলা ভাষা সম্পর্কে। বাংলা ভাষা ও মাতৃভাষা সম্পর্কে এখন আমরা জানব। এখন আমরা জানব মাতৃভাষা ও বাংলা ভাষা সম্পর্কে। এটা সম্পর্কে এখন আমরা জানব। মাতৃভাষা অর্থ মায়ের ভাষা। মাতৃভাষা অর্থ হচ্ছে মায়ের ভাষা। অন্যভাবে বলা যায়, আমরা মায়ের কাছ থেকে যে ভাষা শিখি তাই হচ্ছে মাতৃভাষা। শিশু সবসময় যে মায়ের কাছ থেকে শেখা ভাষা, শিশুর সবসময় যে মায়ের কাছ থেকে শেখার ভাষাই মাতৃভাষা হবে তাও কিন্তু নয়। কখনো কখনো এর ব্যতিক্রম ঘটে। মায়ের মতো শিশুকে প্রতিপালন করে কিংবা জন্মের পর থেকে যার কাছ থেকে শিশু যত্নে বেড়ে ওঠে তার ভাষাই কিন্তু শিশু প্রথম শেখে। সেক্ষেত্রে কিন্তু মায়ের ভাষায় শিশুর মাতৃভাষা নয়, প্রথম ভাষা নয়। যে শিশুকে লালন পালন করে বড় করছে, বেড়ে তুলছে, তার ভাষায় শিশু আয়ত্ত করে নেয়। বাঙালি মায়ের সন্তান জন্মের পর থেকে যদি স্প্যানিশ বা জার্মানি ভাষী মায়ের পরিচর্যায় বড় হয় তাহলে তার প্রথম মাতৃভাষা হবে কিন্তু স্প্যানিশ বা জার্মানি। তাই বলা হয় শিশু প্রথমে যে ভাষা শেখে তাই হচ্ছে তার মাতৃভাষা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। সাধারণত দেখা যায় বাঙালি মায়ের শিশুর মাতৃভাষা বাংলা, ইংরেজি মায়ের শিশুর মাতৃভাষা ইংরেজি, আরবি মায়ের শিশুর মাতৃভাষা হচ্ছে আরবি, জাপানি মায়ের শিশুর মাতৃভাষা হচ্ছে জাপানি। এই হচ্ছে ভাষা মাতৃভাষা ও বাংলা ভাষা সম্পর্কে আমরা
জানলাম। এরপরে ভাষার রূপ বৈচিত্র্য কি আমরা সেটা সম্পর্কে জানব। ভাষার রূপ বৈচিত্র্য, ভাষার রূপ বৈচিত্র্য সম্পর্কে আমরা এখন জানব। ভাষার রূপ বৈচিত্র্য সম্পর্কে এখন আমরা জানব। ভাষার কোনো অখণ্ড বা একক রূপ নেই। ভাষার কোনো অখণ্ড বা একক রূপ নেই। ভাষা এসব রূপ বৈচিত্র্য, ভাষার যে রূপ বৈচিত্র্য আছে আমরা তা এখন আলোচনা করব। একটা হচ্ছে উপভাষা। উপভাষা কি দেখো, উপভাষা একই ভাষা যারা ব্যবহার করে তাদেরকে বলে একই ভাষাভাষী বা ভাষিক সম্প্রদায়। একই ভাষা যারা ব্যবহার করে তাদেরকে কি বলে? একই ভাষাভাষী বা ভাষিক সম্প্রদায় বলা হয়। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তারা সকলে বাংলাভাষী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। কারণ এক এলাকার ভাষা থেকে অন্য এলাকার ভাষার পার্থক্য রয়েছে। এক এলাকার ভাষা থেকে অন্য এলাকার ভাষার মধ্যে কী রয়েছে? পার্থক্য রয়েছে। ভৌগোলিক ব্যবধান বা অঞ্চল ভেদে ভাষার যে বৈচিত্র্য তাই হচ্ছে উপভাষা। ভৌগোলিক ব্যবধান বা অঞ্চল ভেদে ভাষার যে বৈচিত্র্য তাই হচ্ছে উপভাষা। এই ভাষাকে আঞ্চলিক ভাষাও বলা হয়। এই উপভাষাকে আবার কি বলা হয়? আঞ্চলিক ভাষাও বলা হয়। এই উপভাষাকে আঞ্চলিক ভাষাও বলা হয়। আমাদের প্রতিটি জেলারই ভাষা রয়েছে এবং বিভিন্ন জেলার ভাষা বৈচিত্র্যপূর্ণ। আমাদের প্রত্যেক জেলার নিজস্ব উপভাষা রয়েছে। আমাদের প্রত্যেক জেলারই আবার নিজ নিজ উপভাষা, নিজস্ব উপভাষা রয়েছে। উপভাষায় কথা বলা কিন্তু আবার মোটেও দোষের কিছু নয়। উপভাষা হলো মায়ের মতো, উপভাষা হলো মায়ের মতো, মাতৃভাষার মতো। আমরা মাকে যেভাবে শ্রদ্ধা করি নিজ নিজ উপভাষাকে আমাদের শ্রদ্ধা ও সম্মান করতে হবে। নিচে কয়েকটি জেলার উপভাষা সম্পর্কে আমরা লিখতেছি। দেখো, ঢাকার উপভাষা কি? ঢাকার উপভাষা কি দেখো, একজন মানুষের দুইটা পোলা ছিল। এটা হচ্ছে ঢাকার উপভাষা। একজন মানুষের দুইটা পোলা ছিল। আবার এই ভাষাটাই দেখো ময়মনসিংহের উপভাষা। এটা কি? ময়মনসিংহের উপভাষা কি দেখো, একজনের দুই পুত আছিল। এটা হচ্ছে ময়মনসিংহের উপভাষা। আবার নোয়াখালীর উপভাষা কি দেখো, নোয়াখালীর উপভাষা হচ্ছে একজনের দুই হুত আছিল।
এটা হচ্ছে নোয়াখালীর উপভাষা। তারপরে দেখো যশোর, খুলনার উপভাষা কি? যশোরের উপভাষা কি দেখো, একজন মানুষের দুটো ছাওয়াল ছিল। একজন মানুষের দুটো ছাওয়াল ছিল। দেখো বিভিন্ন জেলার উপভাষা হচ্ছে বিভিন্ন রকম। এই হচ্ছে উপভাষা। উপভাষা সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানব প্রমিত ভাষা কি। প্রমিত ভাষা সম্পর্কে আমরা এখন জানব। প্রমিত ভাষা সম্পর্কে এখন আমরা জানব। একই ভাষার উপভাষাগুলো অনেক সময় বোধগম্য হয় না। একই ভাষার উপভাষাগুলো অনেক সময় কি হয়, বোধগম্য হয় না। এজন্য একটি ভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপী হচ্ছে প্রমিত ভাষা। এই ভাষার মাধ্যমে শিক্ষা, প্রশাসনিক কাজ, ব্যবসা বাণিজ্য সম্পাদিত হয়। দেশের সংবাদপত্র ও ইলেকট্রনিক মাধ্যমে এই ভাষারূপ ব্যবহার করা হয়। উপভাষা ও প্রমিত ভাষার মধ্যে কিছু সুস্পষ্ট পার্থক্য রয়েছে। পার্থক্যগুলো কি দেখো, এই উপভাষা এবং প্রমিত ভাষার মধ্যে কিছু সুস্পষ্ট পার্থক্য রয়েছে। পার্থক্যগুলো কি দেখো আমি বলতেছি। উপভাষা এবং প্রমিত ভাষা সম্পর্কে, প্রমিত ভাষার মধ্যে পার্থক্য। উপভাষা এবং প্রমিত ভাষার মধ্যে পার্থক্য কি দেখো। এক নম্বর পার্থক্য হচ্ছে প্রমিত ভাষার লিখিত ব্যাকরণ থাকে। প্রমিত ভাষার লিখিত ব্যাকরণ থাকে। প্রমিত ভাষার লিখিত ব্যাকরণ থাকে, উপভাষার থাকে না। প্রমিত ভাষার লিখিত ব্যাকরণ থাকে, উপভাষার থাকে না। 2 নম্বর পার্থক্য দেখো কি। 2 নম্বর পার্থক্য হচ্ছে উপভাষা শিশুকাল থেকে প্রাকৃতিক নিয়মে অর্জন করতে হয়। উপভাষা শিশুকাল থেকে, উপভাষা শিশুকাল থেকে উপভাষা শিশুকাল থেকে প্রাকৃতিক নিয়মে অর্জন করতে হয়। প্রমিত ভাষা চর্চা করে শিখতে হয়। আর প্রমিত ভাষা
চর্চা করে প্রমিত ভাষা কী করতে হয়? চর্চা করে শিখতে হয়। শিখতে হয়। দুই নম্বর পার্থক্য, 1 নম্বর পার্থক্য হচ্ছে প্রমিত ভাষার লিখিত ব্যাকরণ থাকে, উপভাষার থাকে না। 2 নম্বর পার্থক্য হচ্ছে উপভাষা শিশুকাল থেকে কী করতে হয়? প্রাকৃতিক নিয়মে অর্জন করে শিখতে হয়। প্রমিত ভাষা চর্চা করে শিখতে হয়। প্রমিত ভাষা কী করে শিখতে হয়? চর্চা করে শিখতে হয়। প্রমিত ভাষা শেখার বিষয় আর উপভাষা হচ্ছে অর্জন করার বিষয়। প্রমিত ভাষা শেখার বিষয়, উপভাষা অর্জন করার বিষয়। প্রমিত ভাষা শেখার বিষয় আর উপভাষা হচ্ছে অর্জনের বিষয়। তিন নম্বরটা হচ্ছে প্রমিত ভাষা শেখার বিষয় আর উপভাষা হচ্ছে অর্জনের বিষয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা। সময় স্বল্পতার জন্য আর আলোচনা করা সম্ভব হচ্ছে না। আমরা পরবর্তী ক্লাসে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ঘরে থাকো, পড়াশোনায় মনোযোগী হও, পড়াশোনা করো মনোযোগ দিয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।